প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে কথা বলবো ৪২ পদে বস্ত্র অধিদপ্তরের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই আবেদনের শেষ তারিখ হলো ৬ সেপ্টেম্বর। এখানে ৫টি ভিন্ন ভিন্ন পদ আছে। কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, উচ্চমান সহকারী ১৪তম গ্রেড, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ১৬তম গ্রেড, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ১৬তম গ্রেড। আচ্ছা বলেন তো, এই ৫টা পদের মধ্যে কোন পদের কাজ সব থেকে কম? সব থেকে কম হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই পদের কাজ। এটা ১৬তম গ্রেডের পদ। আপনি লাইব্রেরিতে থাকবেন, ঠিক আছে? আপনি লাইব্রেরিতে থাকবেন এবং লাইব্রেরির বই খাতাপত্র মুছা, চেয়ার টেবিল মুছা বা গুছানো, এই সিম্পল কাজগুলো আপনার করতে হবে, যেগুলো মনে করেন না করলেও চলে, অথবা সময় মতো না করলেও হয়, সপ্তাহে একদিন মুছে দিলেও হয়। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫টি পদ আছে। একটি হলো স্থায়ী এবং ৪টি হলো অস্থায়ী। তাহলে একটি পদ স্থায়ী, ৪টি পদ অস্থায়ী। এর পার্থক্য কি হলো? এর পার্থক্য কোনো পার্থক্য নাই, আবার পার্থক্য আছে। মনে করেন এই যে স্থায়ী পদ একটি, দুই বছর পর এটা মনে করেন যে সরাসরি স্থায়ী হয়ে গেল, আপনি চাকরির সকল সুযোগ সুবিধা পাবেন। এবার অস্থায়ী পদ যে ৪টি আছে সেইগুলো কিন্তু ২ বছর পর স্থায়ী হতে নাও পারে, ৩ বছর লাগতে পারে বা ৫ বছর লাগতে পারে, বিষয়টা এরকম। কিন্তু চাকরি কখনো যাবে না। দ্বিতীয় কথা কি, মনে করেন যে কোনো অফিসার বিদেশে যাবে কোনো ট্রেনিং এ বা কোনো কাজে, এখন সাথে একজন কোনো পদের লোক নেওয়া দরকার, উচ্চমান সহকারী বা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটর, সাথে যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু স্থায়ী লোককে নিয়ে যেতে হবে, এরকম আইন আছে। মানে আপনি যদি অস্থায়ী ক্যাটাগরিতে পড়ে যান তাহলে বিদেশে নেবে না আপনাকে। বিদেশে গেলে তো আপনার প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা ইনকাম, ওই দেশের স্কেলে বেতন দেবে, ভাতা দেবে, সুযোগ সুবিধা দেবে, তাই না? আবার মনে করেন যে আরো একটা কথা আছে, যারা স্থায়ী তারা কিন্তু আপনার মুখ ভেঙাতে পারে। এই বলবে যে তুই তো অস্থায়ী, এখন স্থায়ী হস নাই। কলিগ যদি এই কথা বলে তখন কিন্তু আপনার মন খারাপ হবে, তাই না? এই কারণে মেধা তালিকায় প্রথমে যাওয়ার চেষ্টা করবেন যাতে স্থায়ী ক্যাটাগরিতে ঢুকতে পারেন। কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, এখানে এইচএসসি সায়েন্স চাওয়া হয়েছে, এখানে হলো বিএসসি সায়েন্স চাওয়া হয়েছে। তার মানে হলো আপনার স্নাতক থাকা লাগবে, অনার্স থাকা লাগবে, সেটা হলো বিজ্ঞান বিভাগের যে কোনো সাবজেক্টে, গণিত, পদার্থবিজ্ঞান বা ভূগোল বা রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান, তাই না, বা উদ্ভিদ বিজ্ঞান, অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট, তাহলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদে ৬টি পদ আছে, স্থায়ী ২টি এবং অস্থায়ী ৪টি। স্থায়ী আর অস্থায়ীর সুবিধা অসুবিধা তো বললাম একটু আগে। এখানে হলো আপনার টাইপিং গতি বেশি চাওয়া হয়, বাংলাতে ২৫ এবং ইংরেজিতে ৩০। একই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হয়, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এই কাজগুলো জানা থাকা লাগে। উচ্চমান সহকারী পদে আবেদন করতে যে কোনো বিষয়ে স্নাতক থাকলেই হয় এবং কম্পিউটারে দক্ষতা থাকা লাগে। আচ্ছা, এই উচ্চমান সহকারী আর কম্পিউটার অপারেটর আপনি যে পদেই চাকরি পান না কেন, প্রথম প্রমোশনে আপনার কি হবে? প্রথম প্রমোশনে আপনার হবে প্রশাসনিক কর্মকর্তা বা ১০ম গ্রেড। এই পদকে ইংরেজিতে বলে হেড অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হলো ১০ম গ্রেড। এই আপনি কম্পিউটার সহকারী বা উচ্চমান সহকারী থেকে এই পদে পদোন্নতি বা প্রমোশন পাবেন ৭ বা ৮ বছর পরে। তার পরবর্তী প্রমোশন হলো সহকারী পরিচালক। আপনার এসিআর ভালো থাকলে, পদোন্নতির যোগ্য হলে, কোনো যদি লাল কালি না থাকে, এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকলে তার ভিত্তিতে আপনি সহকারী পরিচালক হতে পারবেন। সহকারী পরিচালক ৯ম গ্রেডের পদ। আর এই সকল অধিদপ্তর, পরিদপ্তর বা মন্ত্রণালয়ে সাধারণত ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ হয় না, ৯ আকারে না, সাধারণত ১৩ গ্রেডেই নিয়োগ শুরু হয়। এই কারণে এগুলোকে বলা হয় মিনি বিসিএস।
বিসিএস এ তো সরাসরি নবম গ্রেডে ঢুকলেন ক্যাডার হয়ে, আর এই জায়গায় আপনি 13 বা 14 গ্রেডে ঢুকলেন, প্রথম প্রমোশনে দশম গ্রেড, তারপরের প্রমোশনে নবম গ্রেড, তার মানে 12 বছর পর আপনি সহকারী পরিচালক হয়ে গেলেন, পুরোপুরি প্রশাসনিক পদ। উচ্চমান সহকারী বলেন আর কম্পিউটার অপারেটর বলেন, এইগুলো একটা ম্যাজিস্ট্রেট লাইনের পদ। আপনি অনেক দূরে যেতে পারবেন যদি 26-27 বছর বয়সে জয়েন করতে পারেন, তাহলে অনেক দূরে চলে যেতে পারবেন, শেষ বয়সে যেয়ে পরিচালক বা মহাপরিচালক হওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনি যদি এই সবার উপরে পরিচালক বা মহাপরিচালক হতে চান, তাহলে এমফিল অথবা পিএইচডি ডিগ্রি থাকলে সুবিধা হয়, অথবা কোনো রিসার্চ পেপার পাবলিশড হওয়া লাগে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই জায়গাতে 10 বছর চাকরি করলে আপনি কম্পিউটার অপারেটর না, উচ্চমান সহকারীতে আপনার পদোন্নতি হবে। তাহলে এটাও তো ভালো, তাই না? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক থেকে আপনি যখন উচ্চমান সহকারী হয়ে গেলেন, তারপরের ধাপগুলো তো একটু আগেই বলা হলো, এইভাবে আগাতে থাকবে। অফিস সহকারীতে আবেদন করতে আপনার এইচএসসি পাস থাকা লাগে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকা লাগে। বাংলা ও ইংরেজিতে টাইপিং স্পিড 20 এবং 20। বস্ত্র অধিদপ্তর হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ। আচ্ছা, অধিদপ্তরের যিনি প্রধান তাকে বলা হয় মহাপরিচালক, পরিদপ্তরের যিনি প্রধান তাকে বলা হয় পরিচালক, মন্ত্রণালয়ের যিনি প্রধান তাকে বলা হয় মন্ত্রী। তাহলে মন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি, মন্ত্রীর আন্ডারে থাকে অধিদপ্তর, আবার অধিদপ্তরের আন্ডারে থাকে পরিদপ্তর। ঠিক আছে? মন্ত্রণালয় হলো নীতি নির্ধারণ করে, যেমন এই বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এটা নীতি নির্ধারণ করে বস্ত্র অধিদপ্তরকে দিয়ে দেয়। পাটের জন্য আলাদা অধিদপ্তর অথবা পরিদপ্তর অথবা সংস্থা অথবা বোর্ড অথবা কর্তৃপক্ষ এরকমের থাকে। তাহলে মূল যে প্রশাসনিক নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়, এরপর এটা অধিদপ্তরকে দেয়, আর অধিদপ্তর যদি অনেক বড় হয় তাহলে ওইটা পরিদপ্তর পর্যায়ে দিয়ে দেয় এবং ফিল্ডে যেয়ে কাজ করতে হয়। এখানে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নেবে হলো 2 জন। এটা হলো 16 গ্রেড। আপনার কমার্স থাকা লাগবে, এইচএসসি কমার্স। এইচএসসি সায়েন্স এবং এইচএসসি কমার্স পাশে আপনি অনেক চাকরি পাবেন আলাদা আলাদা, যে সকল জায়গায় শুধু এই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান অথবা উচ্চ মাধ্যমিকে বাণিজ্য থাকলে আবেদন করা যায়। কিন্তু আর্টস আলাদের এই সুবিধাটা নাই। মানবিক আলারা যে সকল জায়গায় আবেদন করতে পারে, সেই সকল জায়গায় সায়েন্স বা কমার্স আলারাও আবেদন করতে পারে। এই কারণে মানবিকদের জন্য সরকারি চাকরি পাওয়া একটু কঠিন, বিশেষ করে 3rd ক্লাস বা 4th ক্লাস। আর পড়ালেখা ঠিকভাবে করলে কঠিন কিছু না। এই জায়গায় কিন্তু আপনার অফিস সহায়ক পদ নাই। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি মানে রিসার্কুলার, আগে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করার দরকার নাই। এটা হলো আপনার রিসার্কুলার। অফিস সহায়ক পদ নাই, থাকলে ভালো হতো। অফিস সহায়কে সম্ভবত মাস্টার রোল থেকে নিয়ে নিতে পারে, অথবা ডেলি বেসিস লোক থাকে বা কোম্পানির আন্ডারে লোক থাকে। এখানে অফিস সহায়কের শূন্য পদ নাই। বলেন তো হেড অফিস কোথায়? বস্ত্র অধিদপ্তরের সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর ঢাকাতে। ঢাকাতে আপনার কারওয়ান বাজার, ঢাকা 1215, ঢাকা 1215-তে অবস্থিত। এখানে ভাইবা হবে। আপনারা এই জায়গায় পরীক্ষা হবে রিটেন এবং ভাইবা। আর যে সকল পদে ব্যবহারিক আছে, ভাইবার আগে ব্যবহারিক হবে। ভাইবা দিতে আপনারা চলে যাবেন কোথায়? কারওয়ান বাজার। যারা ঢাকাতে আছেন তাদের জন্য তো সুবিধা, কারওয়ান বাজার কাছেই হবে, ওই গুলিস্তান থেকে 10 টাকা ভাড়া। কারওয়ান বাজারের পাশে কি আছে? ওই যে শপিং কমপ্লেক্স, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 11ই আগস্ট 2026, 27 শ্রাবণ 1433। বস্ত্র অধিদপ্তরকে সংক্ষেপে বলে ডিওটি। আচ্ছা, এইবার হলো এখানে চাকরি করে পরিচিত একজন আছে। এখানে হলো তেমন কোনো এক্সট্রা ইনকাম নাই, এবং যদি এক্সট্রা ইনকাম থাকেও আপনারা সুযোগের অপেক্ষায় থাকতে হয় 4, 5, 6 বছর। যখন হলো তখনও কিন্তু আপনি বেশি পাবেন না। সব জায়গায় সিন্ডিকেট থাকে, যেমন দেখেন না, মাছের বাজারে সিন্ডিকেট, পানের বাজারে সিন্ডিকেট।
সিন্ডিকেট ভাগ করে শেষে যায় মনে করেন কেউ বেশি টাকা পায় না। আর এই সিন্ডিকেট কখনো কখনো ভালো হয়, কখনো কখনো দেশের জন্য খুব খারাপ হয়। আচ্ছা, বিভিন্ন পদের বেতন সম্পর্কে এই চ্যানেলে কিন্তু বলা আছে শর্ট ভিডিওতে, ওইগুলো দেখলে নবম পে স্কেলে বেতন কত হবে আপনারা ভালো একটা ধারণা পাবেন। এই জায়গায় পদোন্নতিটা কিভাবে হয়, আপনার পদায়ন, আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার পাঠাবে বস্ত্র অধিদপ্তরে, তখন কিন্তু লটারির মাধ্যমে হবে। কারণ এই জায়গায় নিয়োগ বাণিজ্য হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটা লটারি করে। লটারিতে একজনের চট্টগ্রাম পড়লে চট্টগ্রাম, একজনের মাগুরাতে পড়লে মাগুরা জেলায়, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, আগে থেকে বলা যায় না কার কোথায় হবে। আর এই জায়গায় অফিস সহকারীর মেগা সার্কুলার বলা যায়, যেহেতু অনেকগুলো পদ আছে। এমনিতেও অফিস সহকারী পদে অন্যান্য প্রতিষ্ঠানে অনেক লোক নাই এবং পেনেলও হয় অনেক বেশি, এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করানো হয় শূন্য পদের সাধারণত 10 থেকে 15 গুণ। তাহলে এই জায়গায় আছে 20টি পদ, তাহলে মনে করেন যে মিনিমাম 200 জন আপনার ভাইবা দিতে পারবে। এই যে আমার কাছে যে সার্কুলার তো রয়েছে, মিনিমাম আপনার 200 জন ব্যবহারিক পরীক্ষা দিতে পারবে, 300 জনও নিতে পারে, বলা যায় না। 300 জনের ব্যবহারিক নেবে, শেষে যায় দেখা যাবে ভাইবার জন্য কোয়ালিফাই করছে মাত্র 30 জন। এই 30 জনের মধ্যে 20 জনের চাকরি হবে। আর দেখা যাচ্ছে যে 2 জন ভাইভাতে ফেল, তাহলে বাকি 8 জন ওয়েটিং এ থাকবে। প্রথম ওয়েটিং এ 5 জন নিল, পরের ওয়েটিং এ ওই 3 জন নিয়ে হয়ে গেল। এরকম কিন্তু হয়েছে, নির্বাচন কমিশনে কিন্তু এরকম হয়েছে। প্রায় 450 পদ ভাইবার জন্য সিলেক্টেড হয়েছে মনে করেন যে 550, তাহলে এই 550 জনেরই চাকরি হবে যদি সে ভাইভাতে পাশ করে। কারণ এই যে ওয়েটিং দিয়ে আপনার দেখা যাচ্ছে 1 বছর ধরে তো ওয়েটিং থেকে নাই, ইউনূস সরকার এই ওয়েটিং চালু করে গেছে। 1:2 অনুপাতে ওয়েটিং লিস্ট রেখে যাওয়া কিন্তু ইউনূস সরকার চালু করেছে। তারপর আবেদন ফি কমিয়ে দেয়া, তাই না, বয়স 32 করা, অন্তর্বর্তী সরকারের অবদান। আচ্ছা, আপনারা যদি বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিধিমালা দেখতে চান তাহলে গুগলে সার্চ দেবেন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিধিমালা, এটা লিখে সার্চ দেবেন, পিডিএফ আসবে, পিডিএফ এর মধ্যে ঢুকে যাবেন। এরপর দেখবেন নিচের দিকে চলে আসবেন, মাঝামাঝি চলে আসবেন, পিডিএফ এ 70-80 মতো পৃষ্ঠা থাকবে। মাঝামাঝি দিকে আসলে দেখবেন বাম পাশে সিরিয়াল দিয়ে সবগুলো পদ লেখা আছে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, অথবা নিচের কোন পদে কত বছর চাকরি করলে উপরের পদে যাওয়া যায়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।